আসসালামু আলাইকুম। সবাইকে আজকের অনলাইন ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম, বিবি অনার্স অ্যাকাউন্টিং, অ্যাসিস্ট্যান্ট টিচার, মেজরহাট হাই স্কুল, হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর অধ্যায় 10-এর 4 নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ক্লাস। তো আশা করি তোমাদের এর আগে 3টা ক্লাস হয়েছে। অধ্যায় 10-এর 1, 2, 3 3টা সৃজনশীল প্রশ্নের এই সমাধানের ক্লাস আমি করেছিলাম। আজকে 4 নাম্বার ক্লাসটা করবো। ওকে, 4 নাম্বার ক্লাস মানে 4 নাম্বার প্রশ্নের সমাধান। ওকে, তো আমরা এবার তাহলে ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে থাকো তাহলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে প্রশ্ন 4 নাম্বারে। পিএনটি এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর তারিখের আমিন ও অন্যান্য তথ্য নিম্নরূপ। ঠিক আছে, হিসাবের নাম প্রতি পৃষ্ঠা ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মূলধন ক্রেডিট হয় 1,48,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়, এটা ব্যয় 1,52,000 টাকা। সমাপনী মজুত পণ্য 58,000 টাকা। বিক্রয় 3,25,000 টাকা। 10% বিনিয়োগ, এটা সম্পদ স্থায়ী দীর্ঘমেয়াদী বিনিয়োগ 1,20,000 টাকা। বেতন সম্মান, এটা ব্যয় 72,000 টাকা। প্রশিক্ষণ ভাতা, এটা ব্যয় 18,800। আসবাবপত্র স্থায়ী সম্পদ 1,00,000 টাকা। কমিশন 7,200 টাকা, এটা হচ্ছে প্রদত্ত কমিশন। আর 4,000 টাকা ক্রেডিট পাশে যেটা আছে ওইটা হচ্ছে প্রাপ্ত কমিশন। বাট্টা প্রাপ্ত বাট্টা হচ্ছে 11,000 টাকা, এটা আয়, তার কারণে ক্রেডিট। বিবিধ পাওনাদার, এটা দায়, এটা ক্রেডিট। ওকে, 40,000 টাকা। এটা মিলে যে যোগফল আমরা দেখতে পাচ্ছি 5,28,000, 5,28,000। অন্যান্য তথ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে। এর মানে যে এখানে বেতন সম্মানী আছে 72,000 টাকা, আমরা এখানে দেখতে পাচ্ছি। এর মানে এখানে 4 মাসের বেতন সম্মানী নেই। তাহলে এটা দেওয়া আছে সম্ভবত 8 মাসে। এটাকে 8 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা পাবো। 1 মাসের টাকাকে আমরা এই 4 মাস দিয়ে গুণ করলে 4 মাসের টাকা যোগ করবে এখানে। ওকে, আর এটা আবার দায়ের মধ্যে গিয়ে লিখতে হবে বকেয়া বেতন সম্মানী, অর্থাৎ বেতন সম্মানী লিখে 4 মাসের যে টাকাটা আমরা বের করবো ওটা লিখে দেবো। ওকে, 2 নাম্বার সম্মানে বলতেছে আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধরতে হবে। আসবাবপত্রের যে টাকাটা আছে 1,00,000 টাকা, এটার উপর 10% অবশ্যই ধরে পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে। এবং স্থায়ী সম্পদ থেকে যখন আমরা আসবাবপত্র লিখবো তার থেকে 10% অবশ্যই টাকাটা মাইনাস করতে হবে। প্রাপ্য কমিশন, এটা আমরা পাবো, এটা এসে লিখতে হয়নি, এটা আমরা অঙ্কের মধ্যে লিখতেছি। ওকে, আমাদের প্রশ্ন কি? উপযুক্ত তথ্য দিয়ে মোট মুনাফার পরিমাণ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। মোট মুনাফা 1,73,000 টাকা ধরে বিশদ বিবরণী প্রস্তুত করা। 3 নাম্বার গতে বলতেছে কি নিট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা। ওকে, আমরা তাহলে আমাদের অঙ্কটা শুরু করি। ক, পিএনটি এন্টারপ্রাইজের বিশদ বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। কারণ এটা বিশদ বিবরণী কেন, এটাতে বিক্রয় আসছে, বিক্রিত পণ্যের ব্যয় আসছে সেজন্য। ওকে, আমরা বিবরণ বিস্তারিতটাকে এবং পরিমাণটাকে বিশদ বিবরণী করতে হলে প্রথমে বিক্রয় আসবে। আমাদের এখানে বিক্রয় আছে কত, 3,25,000 টাকা। এটা আমরা দেখে দেখে লিখবো, বিক্রয়টা 3,25,000 টাকা। তার থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে দেবো। এখন অনেকের মনে প্রশ্ন, স্যার এখানে বিক্রিত পণ্যের ব্যয় এইভাবে কেন দিছে? হ্যাঁ, এই বিক্রিত পণ্যের যে কাজটা আছে ওইটা কমপ্লিট ওরা করে ফেলছে, করে উত্তরটা এখানে দেওয়া হয়েছে, সেজন্য আমরা উত্তরটাই মাইনাস করবো। ওকে, বাদ বিক্রিত পণ্যের ব্যয় কত, 1,52,000 টাকা। তাই 3,25,000 থেকে 1,52,000 যদি আমরা বিয়োগ করি আমাদের আর থাকবে 1,73,000 টাকা, যেটা হচ্ছে মোট মুনাফা। ওকে, আমাদের এখানে বলছে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলছে। এখানে যখন প্লাস আসছে উত্তর তাহলে বলতে হবে যে এটা মোট মুনাফা, আর যদি মাইনাস আসতো তাহলে আমরা মোট ক্ষতি ধরতাম। ওকে, এরপর অঙ্কটা হচ্ছে মোট মুনাফা 1,73,000 টাকা ধরে আমাদেরকে বাকি অংশটা করতে হবে, মানে নিট মুনাফা পর্যন্ত অঙ্কটা কমপ্লিট করতে হবে। ওকে, আমরা এরপর অঙ্কটা দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা খতে দেখতে পাচ্ছি পিএনটি এন্টারপ্রাইজের বিশদ বিবরণী এবং 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এখন দেখো, এখানে যে বলছে মোট মুনাফা 1,73,000 টাকা, প্রশ্নের মধ্যে 1,73,000 টাকাটা আমাদেরকে আগে লিখে ফেলতে হবে। মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত 1,73,000 টাকা আমরা লিখে ফেলছি, এটা প্রশ্নে প্রদত্ত। এরপর মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করতে হয়, অন্যান্য আয় যোগ করতে হয়, অন্যান্য ব্যয় বিয়োগ করতে হয়। তো অন্যান্য সরি, এইখানে বাদ পরিচালন ব্যয়, এটা আমরা আগে লিখবো, তারপর অন্যান্য আয়, তারপর অন্যান্য ব্যয়। এখন আমাদের এখানে দেখো, বাদ পরিচালন ব্যয় লিখে যেগুলো নিয়মিত রেগুলার খরচ সেগুলো এখানে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছি বেতন সম্মানী আছে 72,000 টাকা, আমরা এটা লিখবো বেতন সম্মানী 72,000 টাকা। ওকে, এই 72,000 টাকাটা কিন্তু এখানে প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে 4 মাসের বেতন ও সম্মানী বকে আছে।
ওকে, তো 4 মাসের বকেয়া সম্মানী যখন বেতন সম্মানী বকেয়া আছে তাহলে এটা ধরে নিতে হবে এটা 72,000 টাকাটা হচ্ছে 8 মাসের। এটাকে তোমরা 8 দিয়ে ভাগ করবা, 72কে 8 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকাটা বের হবে। 1 মাসেরটাকে 4 মাস দিয়ে গুণ করবা, 4 মাস দিয়ে গুণ করলে যোগ বকেয়া আসবে 36,000 টাকা। এর মানে 36,000 টাকা এখনো দেওয়া হয়নি। ওকে, 72,000 টাকা প্লাস 36,000 টাকা যোগ করলে টোটাল হচ্ছে 1,08,000 টাকা। মানে 1,08,000 টাকাটাই হচ্ছে 12 মাসের বেতন ও সম্মানির টাকা। ওকে, এরপর আমাদের ব্যয়ের মধ্যে হচ্ছে আমরা কমিশন। কমিশন এখানে দুইটা আছে, একটা হচ্ছে 7,200, একটা হচ্ছে কি 4,000। তো যেটা ডেবিটে ওইটাকে আমাদের প্রদত্ত কমিশন ধরতে হবে, মানে এটা ব্যয়। আর যেটা ক্রেডিট আছে ওইটা আমাকে ধরতে হবে, 4,000 টাকাটাই ধরতে হবে আমাদের কি, অর্থাৎ প্রাপ্ত কমিশন। এটা আমাদের জন্য আয়। এখন আমরা এখানে এই 7,200টা প্রদত্ত কমিশন ধরে বা প্রদান কমিশন লিখে 7,200 টাকা আমরা লিখে দিচ্ছি। এরপর আমাদের প্রশিক্ষণ ভাতা দেখো, প্রশিক্ষণ ভাতা আছে এটা কত, 18,800। যদি এটা ডেবিটের থেকে ক্রেডিটে থাকতো তাহলে আমরা মনে করতাম যে এটা আয়। আয় হলে অন্যান্য কিসের মধ্যে যেত, এই আয়ের মধ্যে যেত। এখন তো এটা ডেবিটে। ওকে, তাহলে এটা পয়সা হবে 18,800। তো আমরা লিখে দিলাম 18,800। এখন এখানে বলছে দেখো প্রিয় শিক্ষার্থী, আসবাবপত্রের উপর 10% কি ধরতে হবে, অবশ্যই ধরতে হবে। আসবাবপত্র আছে কত আমাদের দেখতে হবে, আসবাবপত্র আছে 1 লক্ষ টাকা। আসবাবপত্র আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষকে 10 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে 10,000 টাকা বের হবে। আসবাবপত্র মানে এখানে অবশ্যই হবে, মানে আসবাবপত্র অবশ্যই বা পঞ্জীভূত অবশ্যই লিখে 10,000 টাকা লিখতে হবে। ওকে, তো আমরা পরিচালন ব্যয়ের মধ্যে কি কি পাচ্ছি, 1,08,000, 7,200, 18,800 এবং 10,000। এগুলো সবগুলো কিন্তু পরিচালন ব্যয়। ওকে, এখানে আসবাবপত্র পাশে অবশ্যই লিখে দিতে হবে। ওকে, বা এভাবে লিখে তারপর সবগুলো কি করতে হবে, যোগ করে আমাদের 1,44,000 টাকা আসবে। ওকে, এটাই হচ্ছে পরিচালনা ব্যয়। এরপর ব্যয় কিন্তু মোট মুনাফা থেকে কি হবে, বিয়োগ করতে হবে। মানে 1,73,000 থেকে 1,44,000 টাকা বিয়োগ করলে আর থাকবে 29,000 টাকা। 29,000 টাকাটার একটা নাম দেওয়া যায়, এটাকে হচ্ছে পরিচালন মুনাফা। এটা প্লাস যে এটার নাম দিতে পারি আমরা পরিচালন মুনাফা। আর যদি ক্ষতি হয় মাইনাস আসে তাহলে এটাকে দিতে হবে পরিচালন ক্ষতি। ওকে, তার সাথে অন্যান্য আয় যোগ। অন্যান্য আয় কি আচ্ছা আমরা একটু দেখি। অন্যান্য আয়, আয় যখন বলছে আয় থাকবে ক্রেডিটে। ক্রেডিটের থেকে আমরা কি কি পেতে পারি, দেখো বিনিয়োগের সুদ পাচ্ছি সম্ভবত, বিনিয়োগের সুদ পাবো, তারপর এদিকে পাটটা পাবো। তাহলে এইগুলো আগে নিয়ে আলোচনা করি। কমিশন, আচ্ছা এখানে আমি প্রথমে লিখেছি প্রাপ্ত কমিশন। আচ্ছা কমিশন কয়টা আছে দেখো, 7,200 টাকাটা কিন্তু ব্যয়ের মধ্যে গেছে। ওকে, তাহলে 4,000 টাকাটা ধরতে হবে যে কি আয়, 4,000 টাকাটা কি আয়। তাহলে প্রাপ্ত কমিশন কত, 4,000 টাকা। এখানে কিন্তু একটা বিষয় আছে দেখো, প্রাপ্য কমিশন 4,000 টাকা হিসাব করতে নেই, মানে প্রাপ্য মানে আমি পাবো যে, ওকে, আরেকজন থেকে পাবো, তাহলে এটা আমার আয়। তখন যখন আয় তখন আয়ের মধ্যে কি লিখে দিতে হবে, প্রাপ্ত কমিশন 4,000 আর প্রাপ্য কমিশন কত, 4,000। টোটাল কত হবে, 8,000 টাকা। ওকে, কমিশনের কাজ শেষ। এরপর আমরা বার্তাতে যাই। বার্তা আছে কত, ক্রেডিট পাশে 11,000। যদি এটা ডেবিটে থাকতো তাহলে এটাকে আমরা প্রদত্ত বার্তা ধরতাম। ওকে, কিন্তু এটা ক্রেডিটে থাকার কারণে এটাকে প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা কিন্তু আয়। তো আয় লিখে সেজন্য আয়ের মধ্যে লিখতে হবে প্রাপ্ত বার্তা কত, 11,000 টাকা। ওকে, লেখা শেষ। এবার আমরা যাবো বিনিয়োগের সুদ। এখানে 1,20,000, 1,20,000 উপর 10% বিনিয়োগ সুদ বের করতে হবে। অর্থাৎ 1,20,000কে 10 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে যে টাকাটা বের হবে 12,000 টাকা। ওকে, এই 12,000 টাকাটাই হচ্ছে আমাদের বিনিয়োগের সুদ। তাহলে আমাদের আয় হচ্ছে তিনটা, কমিশন নিয়ে একটাই, বার্তা নিয়ে একটাই, বিনিয়োগের সুদ নিয়ে তিনটা আয় আমরা যোগ করবো। যোগ করে 31,000 টাকা হবে, যেটা 29,000 টাকার সাথে যোগ হবে, কারণ আয় তো যোগ হবে সবসময়। তো যোগ করলে 60,000 টাকা। এর মানে নেট মুনাফা। এখানে অন্যান্য ব্যয় নেই, করার দরকার নেই। ওকে, আমরা এর পরবর্তী অঙ্কটাতে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ নেট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলছে। মানে আর্থিক অবস্থা বিবরণীটা আমাদেরকে করতে হবে। ওকে, আর্থিক অবস্থা বিবরণীর জন্য আমরা এখানে লিখবো পিএনটি এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। ওকে, বিবরণ টাকা টাকা। আর্থিক অবস্থা বিবরণীতে প্রথমে প্রিয় শিক্ষার্থীরা স্থায়ী সম্পদ লিখতে হয়। তা স্থায়ী সম্পদ আমরা আইটেমের নাম দিচ্ছি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ থেকে যেগুলো স্থায়ী সম্পদ এগুলো ডেবিটে থাকবে সবসময়, ডেবিট থেকে খুঁজে বের করতে হবে। তো আমাদের এখানে স্থায়ী সম্পদের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আসবাবপত্র কত, 1 লক্ষ টাকা। আসবাবপত্র 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকাটা আমরা দেখে দেখে এখানে লিখবো মিডল বক্সে। এরপর আমরা আসবাবপত্র থেকে অবশ্যই মাইনাস করতে হবে, অবশ্যই মানে ক্ষতি। ওকে, 10% ক্ষতি, মানে আসবাবপত্রের উপর ক্ষতি হয়েছে 1 লক্ষ টাকাকে 10 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে 10,000 টাকা বের হবে। এই সেজন্য বাদ পঞ্জীভূত অবশ্যই এই
10,000 টাকা। 1 লক্ষ থেকে যখন আমরা 10,000 টাকা বিক্রি করবো, আমাদের প্রকৃত আসবাবপত্রের দাম হচ্ছে যে 90,000 টাকা। ওকে, এবার আসো স্থায়ী সম্পদের পর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসে। তো এই দেখো এখানে যে বলছে 10% বিনিয়োগ 1,20,000 টাকা, এটাই হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটাই একটাই মাত্র শব্দ, এটাই লিখে দিব আমরা। তাহলে আমরা নাম দেবো এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখে 10% বিনিয়োগ লিখে 1,20,000 টাকাটা আমরা এখানে শেষের বক্সে লিখবো, কারণ এটাও সম্পদ, ওইটাই সম্পদ, ওইটা স্থায়ী সম্পদের আর এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের। ওকে, এরপর আমরা চলে যাবো চলতি সম্পদের মধ্যে। 3 নাম্বার হচ্ছে চলতি সম্পদ। 3 নাম্বারটাই হচ্ছে কি চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে প্রথমে আসবে ডেবিট থেকে। চলতি সম্পদ কি আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে সমাপনী মজুত পণ্য 58,000, এটাই কিন্তু চলতি সম্পদ। এই চলতি সম্পদ থেকে লিখে ফেলছি। এরপর হচ্ছে আমাদের এই দেখতে পাচ্ছি আমরা আর বিনিয়োগের সুদ পাবো অবশ্যই। 1,20,000 টাকার উপর 10% 12,000 টাকা বিনিয়োগের সুদ, এটা আমাদের এখনো পাওয়া যায়নি, এটা পাবো 12,000 টাকা। ওকে, আর দেখো এখানে প্রাপ্য। প্রাপ্য মানে দেনাদার। প্রাপ্য শব্দ তো কি দেনাদার। দেনাদার মানে আমি আরেকজন থেকে পাবো, তাহলে এটাও তো সম্পদ। আরেকজন থেকে আমি 4,000 টাকা পাবো, তাহলে এটাও প্রাপ্য সম্পদ, অর্থাৎ প্রাপ্য কমিশন। প্রাপ্য মানে দেনাদার, তাহলে এটা চলতি সম্পদে যাবে। তো চলতি সম্পদে 58,000, 12,000, 6,000 যোগ করলে 74,000। তাহলে আমাদের 3টা সম্পদ। একটা হচ্ছে 90,000 টাকা স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ 1,20,000, আর চলতি সম্পদ হচ্ছে 74,000। সবগুলো যোগ করবো 2,84,000 টাকা। 2,84,000 হচ্ছে মোট সম্পদ, অর্থাৎ আমাদের এক অংশ মিলে গেছে। এখন দ্বিতীয় অংশ মিলাতে হবে। দ্বিতীয় অংশ হচ্ছে মালিকানা সত্ত্ব আর দায় মিলে 2,84,000 টাকা মিলাতে হবে। এখন মালিকানা সত্ত্বের কাজটা আমাদেরকে এখানে করতে হবে, কারণ ওরা করে দেয় না কোথাও। তো মালিকানা সত্ত্বের কাজ করতে গেলে প্রথমে আমাদেরকে মূলধন নিতে হয়। মূলধন কত আছে এখানে দেখো, ক্রেডিটে 1,48,000 টাকা। এই 1,48,000 টাকা আমরা মিডল বক্সে বসবো। মূলধনের সাথে নিট মুনাফা যোগ করতে হয়। আচ্ছা, নিট মুনাফা আমরা এর আগের অঙ্কের মধ্যে করেছিলাম আশা করি। এই আচ্ছা, এখানেও বলে দিচ্ছে নিট মুনাফাটা। এই নিট মুনাফা কত, 60,000 টাকা। তাহলে নিট মুনাফা যোগ হয়, নিট ক্ষতি বিয়োগ হয়ে যায়। এখন মুনাফা যখন বলছে অবশ্যই যোগ হবে। মূলধনের সাথে নিট মুনাফা যোগ করলে প্রশ্নের প্রদত্ত দিয়ে দিতে হবে, কেন এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে তাই। ওকে, তো 1,48,000 সাথে 60,000 টাকা যোগ করলে 2,08,000। তাহলে এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব, কারণ এখানে উত্তোলন নেই, উত্তোলনের সুদ নেই, জীবন বীমা প্রিমিয়াম নেই, সাধারণ সঞ্চিতি নেই। ওকে, এগুলো থাকলে করতাম, বিয়োগ যোগ বিয়োগ করতাম। এখন এগুলো যখন নেই করতে হবে না। ওকে, এরপর আমাদের চলতি দায়। আচ্ছা, দায় কিন্তু দুইটা, দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী দায় নেই বিদায় আমরা সরাসরি কি নাম দিয়ে দিচ্ছি, চলতি দায়। চলতি দায় মানে যেগুলো আজকে হবে কালকে দিয়ে দেবে, কালকে হলে এরপর দিন 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে পরিশোধ হয়ে যাবে, ডিসমিস ক্লোজ হয়ে যাবে। তো এই দেখো বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার মানে 40,000 টাকা। তো পাওনাদার এটা দেয়, এটা আমরা লিখবো। আর বেতন সময় যে এখানে 4 মাসের বকে আছে, এই টাকাটা পরিশোধ করতে হবে কর্মচারীদেরকে। যারা কর্মচারী তাদের টাকা দিয়ে দিতে হবে 4 মাসের টাকাটা। তো 4 মাসের টাকা আমরা কিভাবে বের করবো, আমরা এর আগেও বলেছিলাম আমাদের বেতন সম্মানী আছে 72,000, এটা হচ্ছে 8 মাসে। কেন, কারণ 4 মাস যখন বকে তাহলে দিছে কত, 8 মাসে। অঙ্ক হচ্ছে 1 বছর, 1 বছর মানে 12 মাস। ওকে, তো 12 মাসের থেকে 4 মাসে যখন কি অর্থাৎ বকেয়া, তাহলে এইটাকে 1,20,000 আমরা কত দিয়ে ভাগ করবো, 8 দিয়ে। 8 দিয়ে যখন আমরা ভাগ করবো, তারপর আমরা কি করবো, 4 দিয়ে গুণ করলে আমাদের 36,000 টাকা আসবে। 36,000 টাকা আসবে। তখন আমাদের 40,000 যোগ 36,000 টাকা হচ্ছে দায়। মানে 40,000 টাকা আরেকজনে পাবে, 36,000 টাকা পাবে যে কর্মচারীরা। দুইজনে পাবে কত, 76,000 টাকা। তাহলে দায় যোগ মালিকানা সত্ত্ব যোগ করলে 2,84,000 টাকা। ওকে, তাহলে আমাদের দায় যোগ মালিকানা সত্ত্ব 2,84,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই অঙ্কটা, এর আগে যে 3টা অঙ্ক করেছিলাম সৃজনশীল 1 2 3, তার থেকে এই অঙ্কটা অনেকটা ইজি, অনেকটা ছোট। ওকে, এটা আশা করি তোমরা বুঝতে পারবা সহজে। এটা তেমন কোনো কিছু ছিল না, সমন্বয় ছিল না, জটিল কোনো বিষয় ছিল না বোঝানোর মতো, অনেকটা ইজি। তো ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সাথে থাকো এবং প্রতিদিন ক্লাসগুলো দেখো, ফলো করো, এবং কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টে জানাবো। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।